স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো এবং ঠিক করে পড়াশোনা করছো। আজকে আমরা ভিজুয়াল বেসিকের যে পার্টটা শুরু করেছি, যেমন প্রোগ্রামগুলো করাচ্ছি তার নেক্সট পার্টে চলে যাব। ভিজুয়াল বেসিকের আজকের টপিক হচ্ছে আমাদের ইফ দেন এলস ইফ then else and if statement। তাহলে সেকেন্ড যে টপিকটা বলেছিলাম ইফ দেন এলস ইফ দেন এন্ড ইফ এলস এন্ড ইফ স্টেটমেন্ট, এটার কারণ কি, মানে এটা হঠাৎ করে পড়তে গেলাম কেন? আগের দিনই তো পড়লাম ইফ দেন এল স্টেটমেন্টটা পড়ে ফেলেছি এবং তাতে প্রোগ্রামও করে ফেলেছি, বুঝেছি। সেখানে ভালো করে খেয়াল করো, ব্রাঞ্চিংটা এরকম ছিল, দুটো পার্টের মধ্যে ছিল, এরকমভাবে দুটো পার্টে ছিল, হয় এ পারে নয় এ পারে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন আমি কোনো একটা দিকে যেতে পারতাম। কিন্তু কখনো কখনো আমাদের যদি এরকম সিচুয়েশন এসে যায় যে দুটো না একাধিক আছে, এরকম করে ধরো এদিকেও যেতে পারি, এদিকেও আসতে পারি, এদিকেও আসতে পারি, বা এদিকে, মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি এরকম আমি করতে পারি তাহলে কি হবে, বা তখন আমরা কীভাবে তাকে প্রোগ্রামটাকে কমপ্লিট করব। তো আমরা আজকে এইটা নিয়েই পড়াশোনা করছি এবং তার অনেক কটা পার্টকে আমরা এইভাবেই এক্সিকিউট করাবো। কিভাবে করছি বা এর স্ট্রাকচার কি সেটা আগে বুঝি, কিভাবে রান করে সেটা বুঝে নিই, তারপর একটা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করব, যেমন আমরা করি। তো আমাদের এই স্ট্রাকচারটা কেমন আগে দেখি। স্ট্রাকচার হচ্ছে এরকম, ইফ সাপোজ কন্ডিশন 1 দেন ব্র্যাকেটেই রাখি, এরকম কিছু লিখলাম, এলস ইফ কন্ডিশন 2 দেন যা করতে চাই করে, else if condition 3 then, এরকম করে অনেক কটা আমি এলসের পার্ট রাখতে পারি, মানে এলস ইফের পার্ট রাখতে পারি। লাস্টে গিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এলস, আর এলসে কোনো কন্ডিশন হয় না, দিয়ে এন্ড ইফ। এটা হচ্ছে আমাদের কাছে ফুল স্টেটমেন্টটা, এবং তার স্ট্রাকচার ওয়াইজ এভাবেই লিখতে হয়। কি হয়, যেহেতু এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচে ফলো করতে করতে আসে, তখন সে প্রথমে কোথায় আসে না, কন্ডিশন 1 এর কাছে। এই কন্ডিশন 1 যদি স্যাটিসফাই হয়, এই কন্ডিশন 1 যদি স্যাটিসফাই হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে। এই জন্য এটাকে কি বলে না, ট্রু ব্লক। এই ব্লকটা এক্সিকিউট করবে, মানে এইখান থেকে এই পর্যন্তটা এক্সিকিউট করবে, বাকি আর কোনোটাতেই এক্সিকিউট করবে না, সোজা এন্ডিফে বেরিয়ে আসবে। হলো, তাহলে কি বললাম, প্রথমে কন্ডিশন 1 এর কাছে এলো, কন্ডিশন 1 যদি স্যাটিসফাই হয় দেন এই ব্লকটা এক্সিকিউট হবে, আর কোথাও কিছু এক্সিকিউট না হয়ে সোজা এখানে এন্ডিফের কাছে চলে আসবে। যদি কন্ডিশন স্যাটিসফাই না হয় দেন কি হবে, তাহলে এইটা তো এক্সিকিউট হলো না, কন্ডিশন স্যাটিসফাই হয়নি বলে। তখন কোথায় আসবে না, কন্ডিশন 2 এর কাছে, নেক্সট কন্ডিশনের কাছে আসবে। নেক্সট কন্ডিশন স্যাটিসফাই হলে, নেক্সট কন্ডিশন স্যাটিসফাই হলে কোথায় যাব, নেক্সটের যে পার্টটা আছে, নেক্সটের যে কন্ডিশনের মধ্যে যে কটা ইনস্ট্রাকশনস আছে সেগুলো এক্সিকিউট হবে। তার জন্য যদি স্যাটিসফাই হয়, তার জন্য এটাকে বলছে, এটাকেও বলছে ট্রু ব্লক।
যদি কন্ডিশন স্যাটিসফাই হয়ে যায়। তো কন্ডিশন স্যাটিসফাই হলো, তাহলে কি হলো, এটা এক্সিকিউট হলো, বাকি কিন্তু আর কোনোটা এক্সিকিউট হবে না, সোজা বেরিয়ে কোথায় চলে যাবে, এনডিফে। এটা কখন হলো না, যখন কন্ডিশন 1 স্যাটিসফাই হয়নি, কন্ডিশন 2টা স্যাটিসফাই হয়েছে, তখন এটা। এবার যদি কন্ডিশন 2ও না স্যাটিসফাই হয়, মানে কন্ডিশন 1 তো হয়নি, কন্ডিশন 2ও হয়নি, তখন কি হবে, দেন ইট উইল কাম টু কন্ডিশন মানে 3। তখন এখানে মানে স্যাটিসফাই হবে, এই কন্ডিশনটা চেক করবে, যদি এটা স্যাটিসফাই হয়, মানে এটা আমি টিক দিয়ে ফেলেছি আগে, যদি এটা কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে, দ্যাট ইজ অলসো কল্ড ট্রু ব্লক। এবং এই ব্লক এক্সিকিউট হয়ে যাওয়ার পরে বাকি কিন্তু আর কোনো ব্লক এক্সিকিউট হবে না, সোজা বেরিয়ে কোথায় যাবে, এনডিফে। কিন্তু যদি কন্ডিশন 3ও স্যাটিসফাই না হয়, বা এর পরে যতগুলো কন্ডিশন ব্লক আছে বা কোনোটাই যদি স্যাটিসফাই না হয়, মানে এরকম সোন, কিন্তু যেটা বললাম আগেরটা সেটা কিন্তু চলতে থাকবে। যদি কোনো ব্লকই না স্যাটিসফাই হয় তাহলে অতি অবশ্যই এলস ব্লকটা এক্সিকিউট হবে। স্যাটিসফাই হওয়ার তো আর ব্যাপার নেই, কোনো ব্লক যদি স্যাটিসফাই না হয় তাহলে এলস ব্লকটা এক্সিকিউট হবে, এই জন্য এটাকে বলে ফলস ব্লক। এই ব্লকটা এক্সিকিউট হবে এবং এনডিফে চলে আসবে, বেরিয়ে আসবে। তাহলে কি বললাম, হয় এই ব্লক এক্সিকিউট হবে, নয় এই ব্লক, নয় এই ব্লক, আর নয় এই ব্লক, মানে মাঝখানে যত আছে সবকটাকেই চেক করতে করতে আসবে, লাস্টে আসবে এলস ব্লকে। আই থিঙ্ক ক্লিয়ার হলো কথাটা কিভাবে বললাম। ইট ইজ কল দ্য ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস স্টেটমেন্ট, বা ইফ দেন এলস ইফ দেন এলস দেন, এরকম করে করে এলস ইফ অনেক কটা থাকতে পারে, তারপরে এটা। তাহলে এইটা আশা করছি ক্লিয়ার হলো, মানে কোনো যদি কন্ডিশন স্যাটিসফাই না হলো তাহলে অবশ্যই এলস এটা এক্সিকিউট হবে। তো এর উপরে ডিপেন্ড করে যদি আমি একটা প্রোগ্রামের কথা বলি, যে ধরো আমাদের গ্রেডিং সিস্টেমকে আমি টোটাল 3টি গ্রেডে কি চলো 4টি গ্রেডে আমি ভাগ করছি। একটা বলছি 80 to 100-এর মধ্যে যদি কিছু পায় তাকে বলছি এ, যদি বলি 60 to 79 বা 79-এর মধ্যে পায় তাকে বলছি বি, আর 40 to 59-এর মধ্যে যদি পায় তাকে বলছি সি। দ্যাট ইজ দ্য গ্রেড, আওয়ার গ্রেডস, কে কি গ্রেড পাচ্ছে। আর বিলো 40 যদি কেউ পায়, বিলো 40 যদি কেউ পায় তাকে আমি বলছি ফেল। তাহলে এই হলো আমাদের কাছে 4টি গ্রেড। তাহলে এটা দিয়েই আমরা কিভাবে এই স্টেটমেন্ট এক্সিকিউট করে বা এই স্টেটমেন্ট দিয়ে আমি এটাকে এক্সিকিউট করাবো সেটা আমি প্রোগ্রামে দেখব। ঠিক আছে, চলো আমি তাহলে প্রোগ্রামটা আগে দেখে নিই এবং এটা করে কিভাবে করতে হয় কি না হয় সেটা আমি বলে দিচ্ছি। চলো আমরা ভিজুয়াল বেসিকের যে কোডটার কথা বললাম সেটা একবার দেখে নিই, আমরা করে দেখে নিই আগে, তারপর আমরা বলছি। আমাদের ভিজুয়াল বেসিকের যে পার্টটাতে ছিলাম আমরা, তার জন্য মাইক্রোসফট ভিজুয়াল বেসিকটা খুললাম ভিজুয়াল স্টুডিওর আন্ডারে, মানে আমাদের কাছে ছিল আইকনটা রাখা, সেটাকে আমি বড় করলাম। সবার প্রথমে আমি কি বানাবো, মানে কি করি, আমরা ফন্টের সাইজটাকে বাড়াই, ফন্টের সাইজটাকে বাড়াই 23 করে নিলাম। ওকে, তো আমরা নেব কি, নেব হচ্ছে এন্টার ইওর মার্কস। আমি বলবো মার্কসটা নেওয়ার জন্য আমাদের কাছে লেভেল বক্স আছে, আমি লেভেল বক্স ইউজ করব। তো আমি ক্যাপশনে গিয়ে এটাকে চেঞ্জ করে বলছি এন্টার ইওর মার্কস। মার্কসটা নেব কোথায়, মার্কসটা নেব হচ্ছে টেক্সট বক্স, এবং আমি কমান্ড লাইন রাখলাম কি না ফাইন্ড গ্রেড। ছোট হাতে যেমন পারবে লিখবে। এবার ফাইন্ড গ্রেডের উপর ডবল ক্লিক করলে আমাদের এটা খুলে যাবে। খোলার পরে আমরা ডিম দিয়ে আমি একটা সাপোজ মার্কস নেওয়ার জন্য এম ভ্যালু নিলাম, আর যদি কিছু লাগে অ্যাজ ইন্টিজারই আমি ধরছি, কারণ আমি তর্কে যাচ্ছি না যে ইন্টিজারে পাবে কি ফ্লোটে পাবে কি কিসে পাবে, আমার এ করছি না।
আমরা কি করব, ভ্যালুটা তুলব। তাহলে ভ্যালুটা আছে কোথায় না, টেক্সট ওয়ানে আছে। তাহলে ভ্যাল অফ টেক্সট ওয়ান ডট টেক্সট। এবার ভ্যালু তোলার পরে আমাদের করতে হবে কি, চেক করাতে হবে। যদি ইফ মার্কসটা মানে এমটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 হয়, এখানে অনেকে অনেকভাবে বলে, অনেকভাবে করে, আমি বলছি আচ্ছা আমি লং কাটটা করে নিই, তারপর আমি শর্টকাটে আসবো। অ্যান্ড এম যদি লেস দেন ইকুয়াল টু 100 হয়, দেন আই থিঙ্ক দেন লিখিনি, তাই দেন আমাদের কি করতে হবে, আমাদের গ্রেডটা দেখাতে হবে। আমি মেসেজ বক্সে দেখাই, এমএসজি বক্সে, মেসেজ বক্সে কি দেখাবো, আমার গ্রেড কি না এ। এলস ইফ যদি এম greater than equal to 60 হয় and m less than equal to 79 হয়, then কি করব, এলস আর ইফের মাঝখানে স্পেস হবে না। ওকে, এলস আর ইফের মাঝখানে স্পেস হবে না। এমএসজি বক্স কি দেব, বি দেব। এলস ইফ এম যদি greater than equal to 40 and m যদি less than equal to 59 হয়, দেন আমি এমএসজি বক্সে কি দেব না, সি গ্রেড। আর এলস মানে তার কম যদি হয়, দেন আমি এমএসজি বক্সে বলতে পারি ফেল। এটা আমার বানানো জিনিস অবশ্যই, মানে আমি গ্রেডটা আমি এরকম কন্ডিশন দিয়ে করেছি, এরকম হয় না, ভয় পাওয়ার কিছু নেই। এন্ড ইফ, ব্যাস আমার কোড শেষ। দেখো এই কোডটাও কিন্তু চলে যাবে, মানে এমন না যে কিছু ভুল আছে, আমি যেমন কন্ডিশন দিয়েছি সেই অনুপাতে কিন্তু করেছো, এবং রান যদি করাই কোনো ভুল হবে না। তুমি 34 পেলে দেখাবে, দেখো ফেল, এই যে ফেল দেখাচ্ছে। তুমি 67 পেলে ধরো বি দেখাবে, তুমি 97 পেলে বলবে এ। এরকম করে কোনো সমস্যা করবে না, কোনো ভুল নেই কোডটার মধ্যে। কিন্তু একটা কথা ভাবো, আমি এক্ষুনি যেটা বোঝালাম যে প্রথমে কোথায় আসে, ইফের মধ্যেকার এই কন্ডিশনের মধ্যে আসবে, ফার্স্ট কন্ডিশন ওয়ানে আসবে। কিন্তু কন্ডিশন ওয়ানে কি কি চেক করছে, এমটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 এবং এমটা কি লেস দ্যান ইকুয়াল টু 100, অবশ্যই এটা চেক করছে। চেক করলো তার মানে কি দাঁড়ালো, যে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 না হয় এবং লেস দ্যান ইকুয়াল টু 100 না হয়, তার মানে কি, তার মানে অবশ্যই সেটা 80-র কম। তাহলে এই যে পার্টগুলো আবার কি চেক করার দরকার আছে, আমি তো বলেছিলাম প্রথমে এই কন্ডিশন আসবে তারপরে এই কন্ডিশনে আসবে। তাহলে এই যে কন্ডিশনটা দিয়েছি আবার চেক করো, এমটা কি লেস দ্যান ইকুয়াল টু 79, এটা কি দরকার, মানে আমি 80-র বেশি কিনা দেখলাম, যদি আমি ফলস পাচ্ছি তার মানে তো আমি 80-র কমই, তাই না? মানে একই কন্ডিশন দুবার কেন, মানে আমি যদি এখানে এটা নাও দিই, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। একটুখানি ভেবে দেখো, আশা করছি বুঝতে পারবে। এবং এই কন্ডিশনটারও দেওয়ার দরকার হতো না, যদি এটা আপার লিমিট থাকতো, আগে যদি আমি কিছু আপার লিমিট দিয়ে রাখতাম তাহলে এই কন্ডিশনটাও দরকার হতো না। কিন্তু এই কাছে এই কন্ডিশনটা দেওয়ার দরকার আছে, কারণ কি কেউ যদি 100-এর বেশি দিয়ে ফেলে তখন কি হবে।
তখন যেটা হবে সেটা হচ্ছে এখানে চলে আসবে, এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু 60। এই কন্ডিশনটা ম্যাচ করেনি ঠিকই, কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করে যাবে এবং সবসময় বি দেখাবে। দেখি আমি যদি 120 দিয়ে ফেলি কখনো, দেখো সবসময় বি দেখাবে, মানে 100-র বেশি হলে না সবসময় বিতেই ঢুকে যাবে এসে, কিন্তু এটাও আমি চাইনি। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, এইখানে এটাও দেব না, এখানে কি বলবো, এখানে ঢুকে ইফ m গ্রেটার দেন 100 or m লেস দেন 0, কারণ আমি 0 থেকেও কম পাবো না, মানে আমি নেগেটিভ মার্কিং নেই ধরে নিচ্ছি, তাহলে 0 থেকে কম আসবে না, আসা উচিত না। যদি এরকম কিছু ইনপুট করে দেয় কখনো ইউজার, তাহলে কি হবে না, দেন আমরা কি করতে পারি, এমএসজি বক্সে আমি বলতে পারি কি না, রং ইনপুট, কারণ ইনপুটটাই তো ভুল দিয়েছি। আর এইখানে আমি কি করব, তাহলে উপরেরটা যদি ইফ হয় পরেরটাও তো আবার ইফ থাকবে না, তাহলে আমি এটাকে এলস ইফ লাগিয়ে দিলাম। দেখো আই থিঙ্ক আর সমস্যার কথা থাকার কথা না। এবার ঘটনাটা হবে কিরকম, প্রথমে কি করবে, চেক করবে গ্রেটার দেন ইকুয়াল টু 100 কিনা বা 0 থেকে কম কিনা। দেখ আমি যদি 123 দিই, দেখো বলছে রং ইনপুট, আবার আমি যদি -23 দিই বা হ্যাঁ 23 দিই, তাহলেও দেখো রং ইনপুটই বলবে। এরপরে আমি যাই দেব তার মানে এর মাঝখানে আমাকে দিতে হবে, এটা ফেল হলো, এটা আমি যদি 89 দিই, তাহলে দেখো এটাকে বলছে গ্রেড এ, এরকম ভাবে এগোচ্ছে। মানে আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই, প্রথমে যাচ্ছে কোথায়, কোন লাইনে যাবে, সবার আগে আমি দেখাচ্ছি ডিবাগ করে, প্রথমে যাবে কোথায়, এই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশনটা মানে কি, আমি এখানে একটা প্রথমে এই কন্ডিশন রেখেছি এরকম, যাতে কোনো ভুল ইনপুট না দিতে পারে, যদি 100-র বেশি দিয়ে দেয়, 0-র কম দিয়ে দেয়, এই ধরনের জিনিসগুলোকে আটকানোর জন্য আমি রং ইনপুট বলে দিলাম। এবার 100-র বেশিও না, 0-র কমও না, প্রথমেই চেক করছি m গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে আর 100 দরকার নেই, কারণ আমি তো গ্রেটার দেন 100 দেখে নিয়েছি, তাহলে 100-কে আর মেনশন করার অ্যান্ড দিয়ে কোনো দরকার পড়বে না। গ্রেটার দেন ইকুয়াল টু 80, তাহলে বলছি কি না এ গ্রেটার দেন ইকুয়াল টু 60, কারণ কি প্রথমে এই কন্ডিশনটা আসার পরে যখন স্যাটিসফাই হবে না তখন এই কন্ডিশন, তারপরে তো এই কন্ডিশন আসবে, তার মানে উপরের কন্ডিশনে চেক করলো 100-এর থেকে বেশি কিনা, হলো না, তার মানে আমি ধরেই নিলাম 100-এর থেকে কম, এবং তার মধ্যে গ্রেটার দেন 80 পাচ্ছি কিনা, যদি হলো ঠিক আছে, না হলে আবার এখানে যখন আসছি আমি তো আগেই চেক করেছি 80-র থেকে বড় কিনা, তাহলে 80 থেকে কম কিনা আর চেক করার দরকার পড়বে না, মানে আমি অ্যান্ড এর কথাটা যে আগের কন্ডিশনগুলো দিয়ে রেখেছিলাম সেই কন্ডিশনগুলো আর আমার দরকার পড়ছে না। দেখো এটাকে একটু মানে ডিবাগ করিয়ে যদি দেখা যায় তাহলে কিভাবে যাচ্ছে, দেখো সাপোজ আমি দিলাম 45, আমি একটু নিচের দিকে যেতে চাইছি, তাহলে নিচের দিকে যদি যাই তাহলে ভালো করে খেয়াল করো, প্রথমে ভ্যালুটাকে তুললো 45, চেক করলো যে 100-এর থেকে এমটাকে 100-এর থেকে বড় বা এম এর থেকে ছোট, মানে 0-র থেকে ছোট কিনা, চেক করলো না, তাহলে পরের কন্ডিশনে আসবে, পরের কন্ডিশনটাও ম্যাচ করলো না, গ্রেটার দেন 80 না, তাহলে নেক্সট চেক করছে 60-র থেকে বড় কিনা, সেটাও না, তাহলে 40-র থেকে বড়, অবশ্যই বড়, তাহলে মেসেজ বক্সে ঢুকলো সি এবং সেটা প্রিন্ট করে দেখিয়ে দিল সি এবং এন্ড ইফ এন্ড সাব করে বেরিয়ে গেল। দেখেছো, এরকম করে আমরা সবকিছুই চেক করিয়ে দেখে নিতে পারি, যেহেতু টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করে পরপর করে আসবে। আমি এন্ডটা কাটার বক্তব্য হচ্ছে যে আমি একবার যখন গ্রেটার দেন ইকুয়াল টু 100 কিনা চেক করছি, তাহলে পরের বারে আবার কেন চেক করব, 100-এর থেকে বেশি কিনা চেক করেছিলাম, তাহলে পরের বারে কেন চেক করব 100-এর থেকে কম কিনা, বেশি হয়নি মানেই তো কম হয়ে গেছে, তাই না? আই থিঙ্ক ক্লিয়ার হলো জিনিসটা সবার কাছে। তো এই ধরনের একটা প্রোগ্রাম সাধারণত পরীক্ষায় দিয়ে থাকে, তোমরা দেখে নিও। এর থেকে গ্রেডে কি চেঞ্জ করতে পারে, যে 90 পর্যন্ত একটা নিতে পারে, 80 থেকে 89-এর মধ্যে,
70 থেকে 79 মধ্যে, 60 থেকে 59 মধ্যে, এরকমভাবে অনেক কটা দিয়ে দিতে পারি, তোমার কোনো সমস্যাই নেই, এলসিভ করে লাগালেই ক্যাশ হয়ে যাবে। ওকে, চলো, আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি না বোঝো আমাকে কমেন্টে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। চলো। আচ্ছা, আশা করছি তোমরা এই পার্টটা মানে বুঝে গেলে কিভাবে করতে হয় আমি করে দেখালাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা বলো যে আমি এটা বুঝিনি বা আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেটা আরেকবার করিয়ে দেবো বা তার কোনো রিপিট বা কীভাবে করানো যেতে পারে সেটা বলে দেবো। অবশ্যই ভালো থেকেও পড়াশোনা করতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো পড়াশোনাগুলো। ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও, এটা আমার ভাল লাগবে। চলো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।